This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আর স্পেশালে ভীষণ জানতে ইচ্ছা করছে, কেউ যদি ভেন্টিলেশনে থাকেন কোনো হাসপাতালে, সেখান থেকে বেরিয়েই আবার অন্য কোনো হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে চলে যাওয়া যায়? এটা কি সম্ভব? মেডিকেল সায়েন্স কি বলে? এতগুলো প্রশ্ন এই জন্য করছি, কালীঘাটের কাকুর এরকমই হয়েছে। কাকুর হয়েছেটা কি? এক হাসপাতাল থেকে বেরিয়ে আর এক হাসপাতালে কেন? তাও ভেন্টিলেটর থেকে বের করেই অন্য হাসপাতাল। ছবিটা দেখুন। খিদিরপুরের দিকে মানে আলিপুরের কাছে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ প্রক্রিয়ায় চার্জ গঠনের দিনই হঠাৎ অজ্ঞান হয়ে যান সুজয় ভদ্র। তারপরে এসএসকেএম, সেখান থেকে এই বেসরকারি হাসপাতাল। কাকুর আবার সরকারি হাসপাতালে ভয়, তাই কোর্ট অর্ডার নিয়ে তিনি প্রাণ সংশয়ের ভয় কাটিয়ে বেসরকারি হাসপাতালে পৌঁছেছিলেন। হাসপাতালটি বিএম বিড়লা, যারা হার্ট নিয়ে বিশেষভাবে চিকিৎসা করে। নিশ্চয়ই কাকুর তাহলে হার্টের সমস্যা হয়েছিল, কিন্তু সেখানে ভেন্টিলেশনে ছিলেন বলে শোনা গেল। সব সংকট কাটিয়ে কাকু আচমকা বিএম বিড়লা থেকে অ্যাপোলোয় চলে গেলেন। দেখুন, সন্ধ্যায় তাকে অ্যাপোলোয় ভর্তি করা হয়েছে। আলিপুরের সেই বেসরকারি হাসপাতাল থেকে সরাসরি বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালের গ্যাস্ট্রো সায়েন্স অ্যান্ড লিভার যে ডিপার্টমেন্ট রয়েছে, সেখানেই মূলত তাকে নিয়ে আসা হলো। রহস্য তো এখানেই, ভেন্টিলেটর থেকে বেরিয়েই কি কোনো হাসপাতাল থেকে কেউ ডিসচার্জ হয়ে যেতে পারে? খিদিরপুরের হাসপাতাল ছিল হৃদরোগ নিয়ে বিশেষ চিকিৎসার হাসপাতাল। মনে আছে কাকু অজ্ঞান হওয়ার পরপরই তার আইনজীবী কি বলেছিলেন? মেডিকেল কন্ডিশন কারো ডিটোরিয়েট হতেই পারে। তো আজকে সকালেই ওনার হয়েছে, ওনার কার্ডিয়াক রিলেটেড কোনো ইস্যু হয়েছে। ঠিক কি হয়েছে বলতে পারেননি আইনজীবী। কার্ডিয়াক রিলেটেড কোনো ইস্যু মানে হৃদরোগের কোনো একটা ভাগ হয়েছিল। কিন্তু মজার বিষয় হলো, ভেন্টিলেশনে যাওয়ার পর হাসপাতাল তেমন কিছু বলছে না। ভেন্টিলেটর থেকে বের করে বেসরকারি হাসপাতাল ইডিকে যে রিপোর্ট দিয়েছে কাকু সম্পর্কে, তাতে সুজয় ভদ্রের কোনো হার্ট প্রবলেম নেই, দিব্যি সুস্থ হৃদয়। ইডি সূত্রে তাই খবর। তাহলে কি বুঝলেন? রহস্য বাড়ছে। দুপুরে আলিপুরের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেটর থেকে বার করানো হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। সন্ধ্যায় তাকে ফুলবাগান থানার অন্তর্গত বেসরকারি হাসপাতালে স্থানান্তর করানো হচ্ছে। হৃদরোগ নেই, অথচ তিনি হৃদরোগের চিকিৎসা হয় যেখানে, সেই হাসপাতালে গেলেন, ভেন্টিলেশনে গেলেন। হাসপাতাল সব দেখে টেখে চিকিৎসা করে রিপোর্ট দিয়ে দিল ইডিকে, হৃদয়ে কোনো সমস্যা নেই। কাকু ছুটলেন আর এক হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, সেখানে অন্য কোনো সমস্যার চিকিৎসা হতে পারে। মানে মোদ্দা বিষয়, কাকুর হার্টে কোনো সমস্যা নেই। তাহলে হাজির হতে হবে বলে, চার্জ গঠন হবে বলে কার্ডিয়াক রিলেটেড ইস্যু। তবে হাজিরায় অসুস্থতা কাকুর নতুন নয়, আর এই ধারাটা একা কাকুরও নয়। ওই পুলিশ অফিসার মনে আছে তিলোত্তমার সময় টালা থানার তখনকার ওসি অভিজিৎ মণ্ডল 48 ঘন্টায় 8টি হাসপাতালে ঘুরেছিলেন ভর্তি হতে। এক হাসপাতালের ফিট সার্টিফিকেট আমাদের হাতেও আসে, সেই ফিট সার্টিফিকেটের কপিটাও দেখাবো। দেখুন, এই সেই নথি। এই সেই নথি যেখানে অভিজিৎ মণ্ডল সম্পর্কে হাসপাতাল রিপোর্ট দিচ্ছে ওনার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক যেমন বিএম বিড়লা কাকুর ক্ষেত্রে রিপোর্ট দিল ওনার হার্টে কোনো সমস্যা নেই। নিন্দুকেরা বলেন, গ্রেফতারি এড়াতেই মরিয়া হয়ে হাসপাতালে ঘুরেছিলেন অভিজিৎ মণ্ডল। অভিজিতের হয়ে সওয়াল করেছিলেন তখন খোদ মুখ্যমন্ত্রী। তাহলেই বুঝুন, জোড়া ফুল যোগে রহস্য থাকছেই, স্বাস্থ্য রহস্য। রহস্য তো আরো, 26-এর টোটকা 25-এই। কি টোটকা? আচ্ছা, একটু ভুল হলো। 25-এর পয়লা আজ, 1 জানুয়ারি।
তার আগেই ভোট রাজনীতির টোটকা নিয়ে ময়দানে দুই মুখ, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী। আগে অধীরের কথা শুনুন, তারপর বাকিদের কথা বলছি খুলে। বাংলা নির্বাচনটা হচ্ছে একদিকে কমিউনালিজম, একদিকে ওয়েলফেয়ারিজম, আর তার সঙ্গে সঙ্গে স্টেট স্পন্সর্ড হুলিগানিজম। অর্থাৎ বাংলা নির্বাচনে সাম্প্রদায়িকতা, বাংলা নির্বাচনে প্রলোভন, আর বাংলা নির্বাচনে পুলিশ এবং মস্তানদের যৌথ আঘাত, এই তিনটে অস্ত্র। অধীর চৌধুরীর কথা কি আদৌ কোনো সূত্র পেলেন? না। ভোট রাজনীতির এই তিন অস্ত্রই আমাদের বড্ড চেনা। ভোট দেখে আমার আপনার অভিজ্ঞতাও এক। তাহলে টোটকার কথা কেন বলছি কারণ ধারালো অস্ত্র ব্যবহারে ভোঁতা হয়, আর সেই কারণেই 26-এর বঙ্গ ভোট যুদ্ধের আগে শান দেওয়ার দরকার পড়ছে। বছর শেষের সন্দেশখালীকে দেখুন না, 24-এর অস্বস্তি কাটিয়ে মমতা ব্যানার্জি সোমবার সন্দেশখালীতে গেলেন। পরদিন বিরোধী দলনেতা চেনা অস্ত্রের শান পড়ল। দিদি যদি বলে দিদি করবে, দিদিকে মনে রাখবেন। লোকসভায় 7,000, বিধানসভায় 27,000 লিড চাই। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। ওই 1,20,000-তে ঘর হয় না, বিজেপি এলে 3 লাখের ঘর বানাবো। 3 লাখের ঘর, সঙ্গে শৌচালয়, সঙ্গে সোলার আলো, ইলেকট্রিক বিল দিতে হবে না, সঙ্গে মোদিজির হার ঘর নলে জল, আর্সেনিক মুক্ত পাইপে জল। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এক থাকতে হবে, ওই আকাশ রানীর ফাঁদে পা দেবেন না। এখান থেকে বাংলাদেশ কত দূরে? একদম কাছে সাতক্ষীরা, যেখানে শাহজাহান চাল পাচার করত, গরু পাচার করত, একদম কাছে, বর্ডারে এসে গেছি আমরা। খবর আছে তো কি হচ্ছে? কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা তাহা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে, ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি, একটা দিয়েছি, তোমরা বলছো এটা আমি নজরে রাখবো। একবারে তো সব হয় না, আস্তে আস্তে বাবু, টাকাটা জোগাড় করতে হয়। তো লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। আমার কাছে হেরেছে, এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি বললেন বছর শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিনটা ছিল 30 ডিসেম্বর 2024, আর 1 জানুয়ারি 2025 সেই একই কথা নানাভাবে সুব্রত বক্সীও বললেন দলের প্রতিষ্ঠা দিবসে। তিনি ধাপে ধাপে বহু সংগ্রাম আন্দোলন তৈরি করেছেন। তিনি নিশ্চিতভাবে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য এবং তার চেয়েও বড় কথা
পাহারাদারের মতো পৌঁছেছেন বাংলার মানুষের কাছে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের পাহারাদার। বছর পয়লায় এবং তার আগে ওই আগের বছরের শেষে বারবার এই কথাতেই জোর দিচ্ছে তৃণমূল, দিচ্ছেন স্বয়ং সুপ্রিমো, যিনি নিজেকে পাহারাদার বলছেন। নতুন করে ইমেজ তৈরির দরকার পড়ছে। আসুন অধীরের ভোট রাজনীতির টোটকাতেই এই সূত্রটাকে আমরা ফেলে দেখি, মেলে কিনা। মমতা ব্যানার্জির দলের ইউএসপি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী থেকে রূপশ্রী, বিধবা, বার্ধক্য ভাতা, মহিলারাই তার ভোট ব্যাংক। 24-এর ফল কাটাছেঁড়া করতে গিয়ে পদ্ম শিবিরও দেখেছে লক্ষ্মীর ভান্ডারের জেরে মহিলা ভোটারদের প্রায় সবটাই তৃণমূলে গেছে। ফলে ভোট লক্ষ্মীকে তৃণমূল সুপ্রিমো হাতছাড়া করতে চান না, চাইবেন না 26-এও। ফলে ভাতায় প্রকল্পে তিনি আছেন। সোমবারও 123 কোটি টাকা খরচ করে 46টি প্রকল্পের উদ্বোধন করেছেন। বেশ কয়েকটি প্রকল্পে শিলান্যাস হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। তার পাশে ভাবমূর্তি, যার জন্য পদে পদে হোঁচট খেতে হয়েছে। কাটমানি, সুপ্রিমোকে বলতে হয়েছে কাটমানি চাইলে দেবেন না, বিরোধীদের বলার সুযোগ করে দিও দলের আত্মশুদ্ধি। তার মানে ওরা ঘুষ নিত নেয়, এগুলো সব ইমেজ বিল্ডিং। পছন্দ মতন নিজের লোক 2-4টা কি দিলেন, দিয়ে বাজার গরম করলেন, সবাইকে কি দেবেন? আর এর চেয়ে অনেক বেশি অনেকে দিয়েছে, অন্যান্য দেশে দিয়েছে। তামিলনাড়ুতে উনি খোঁজ নেন না, ওর বান্ধবী ছিলেন তো আম্মা। তার মধ্যেও যদি লোকে নানা ধরনের রাজনীতি খুঁজতে যান, ওর মধ্যে কতটা লুট হবে সেই হিসেবটা করে রাখেন। ভোটের বাজনা বেজে গেছে। এতক্ষণ ধরে কি বুঝলেন? 26-এর আগে 25-এর গোড়ায় দাঁড়িয়ে তৃণমূলের হাতে টোটকা কি? মমতা ব্যানার্জি, তার মুখ, তার প্রকল্প, তার ভাতা, তার দলের ওপর কন্ট্রোল। মমতাই সব। আগেও ছিলেন না। অভিষেক ব্যানার্জি 2021-এর ভোটে যেভাবে পারফর্ম করেছিলেন, তারপরের পঞ্চায়েতেও, কিন্তু 26-এ অভিষেকই বলছেন তিনি একা, মানে তার পোস্টে কোথাও মমতা নেই। আর মমতাপন্থী নেতাদের গলায় শুধু মমতা। তার মানে 26-এ তৃণমূলের টোটকা মমতা ব্যানার্জি, ওল্ড ইজ গোল্ড। আচ্ছা, উল্টো দিকে বিজেপির টোটকা কি? শুভেন্দু অধিকারী বহুদিন হলো চড়া হিন্দুত্বের সুরে গাইতে শুরু করেছেন। এবার বছরের শেষ দিনটায় কোনো আগল রাখেননি, খুল্লাম খুল্লা বলেছেন হিন্দু ভোট চাই আর মুসলিম ভোট চাই না। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায়, নন্দীগ্রামে 2000-এর লিডকে 8000 করেছি। বহু বুথে গ্রামে হিন্দু ভোট দিতে দেয়নি, তারপরেও সন্দেশখালীতে রেখা পাত্রকে আপনারা 7000 ভোটে জিতিয়েছেন। সন্দেশখালী যে পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে। ক্ষুদিত পাষাণের কিছু সংলাপ শুভেন্দুর মুখে ফিরে আসছে। 28টা শক্তি কেন্দ্র মানে হিন্দু প্রধান শক্তি কেন্দ্র। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু। সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার। ভোট নাই তো আমিও নাই। জয় জয় শ্রীরাম। পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু এক কাট্টা হয়েছে বলেই আমি এমএলএ, হিন্দু এক কাট্টা হয়েছে বলেই 77টা বিজেপির এমএলএ, হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। হিন্দু এক কাট্টা হয়েছে। আমরা আবার ভোট করি উন্নয়ন দিয়ে। ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায়, বারবার হেরেছে, আবার হারবে। সস্তায় পুষ্টিকর যাকে বলি আমরা, সস্তায় পুষ্টিকর নির্বাচন করতে গেলে সাম্প্রদায়িক মেরুকরণ করো, তখন আর মানুষের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, বাজারের অগ্নিমূল্য তার কথা মাথায় আসবে না। আদতে তারা উভয়েই সাম্প্রদায়িক ভোটে বিশ্বাস করে।
তাই তারা একই মুদ্রার দুটো পিঠ। মুসলমান আমাকে ভোট দেবে না, তাই হিন্দু ভোটকে এক কাট্টা করতে গেলে মুসলমানদেরকে গালি দাও। আর দিদি চুপ করে বসতে হবে, কারণ মুসলমানদের দিদি কখনো গালি দেবে না, সমালোচনা করবে না, যা খুশি তাই করতে যাও তোমরা, আমি তোমাদের মাসিয়া হয়ে আছি। তাতে বাংলা জলাঞ্জলি যাক। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট হিন্দু এক কাট্টা হয়েছে। আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি করতে? শুনলেন কি সহজ অঙ্ক, তুমি আমায় দেখলে আমি তোমায় দেখব। এই শুভেন্দু অধিকারী মুসলিম ভোট নিয়ে বারবার অবস্থান বদল করেছেন কি? প্রশ্নটা আসে। মুসলিম ভোট চাই না আগেও বলেছেন, আবার তার মুখেই আমরা শুনেছি সংখ্যালঘু মুসলিমরা আমাদের শত্রু নন। এই পেন্ডুলামের মতো দোদুল্যমান অবস্থান কেন? কেন ভোটের পারমুটেশন কম্বিনেশন? আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। আমরা ইসলামের বা কোন ধরনের বিরোধী নই। মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে তার 30% হচ্ছে দুধেল গাই। এটা ধর্মনিরপেক্ষ রাজ্য। ধর্মনিরপেক্ষ রাজনীতি মানে দুর্গা মায়ের মুখ চেঞ্জ করে মমতা ব্যানার্জির মুখ বসাবে। ধর্মনিরপেক্ষ রাজ্য মানে ববি হাকিম অন্য ধর্মে বিশ্বাস করে, সে বলবে মমতা রূপেণ সংস্থিতা। এটা তোষণের রাজনীতি। অবস্থান বদল পুরোটাই ভোটেরও লাগিয়া। অঙ্ক কষতে গিয়ে যখনই মিলছে না তখনই অঙ্ক বদলে ফেলা। দেখুন 24-এর ভোটে একটা বিষয় তো পরিষ্কার, তৃণমূলের সংখ্যালঘু ভোট 1% ভাঙতে পারেনি বিজেপি। উল্টে বিজেপির হিন্দু ভোট বাম কংগ্রেসে গেছে, তাই সন্দেশখালিতে নাম করে বামেদের দুষেছেন। সংখ্যালঘু মুসলিমদের কাঁচকলা দেখিয়ে শুভেন্দু কি মনে করছেন মেরুকরণেই কাঙ্ক্ষিত ওই 5% ভোট বিজেপি পাবে? আর তার জন্যই খোলাখুলি অবস্থানটা জানিয়ে দিলেন, ঘোষণা করলেন। 5% ভোট ওদের দিকে না গিয়ে 5% ভোট ওদের বিপক্ষেও তো যেতে পারে, 5-এর জায়গায় 50-এও যেতে পারে। এটা ভাবার তো কোনো কারণ না, কারণ মোদি 400 আসন জিতছিল, জিততে তো পারেনি। ওদের কে ওদের এইটা বিশ্বাস দিয়েছে যে হিন্দু মানে বিজেপিকে ভোট দেবে? আমরাও তো হিন্দু, কে বিজেপি? I hate Hindu communalism, I hate Islamic communalism. আমি মনে করিয়ে দিই শুভেন্দু অধিকারীকে যে আপনি ভারতবর্ষের গণতন্ত্রকে কলুষিত করছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলকে কলুষিত করছেন। এই রাজ্যের বিজেপি একের পর এক নির্বাচন হারতে 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 হারাধন হয়ে গেছে। আমার মনে হয় তার থেকেই যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশন থেকে তিনি এই রকম অবিবেচক। তাই উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত করার জন্য যে সংগঠন, যে বিশ্বাসযোগ্যতা, সেটা বিজেপির নেই। ঠোঁট কাটা তো মনে একটা অন্য প্রশ্ন আসছে। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলছেন হিন্দুত্বের চড়া সুরে কথা বলতে গিয়ে মুসলিমদের কার্যত দাগিয়ে দিলেন চাই না বলে, এটা কি বিজেপির পার্টি লাইন? বিজেপি কেন্দ্রীয়ভাবে এই লাইনই ঠিক করেছে 26-এর জন্য? অন্য নেতা বা রাজ্য সভাপতি কিংবা ধরুন দিলীপ ঘোষ, তাদের মুখে তো টু শব্দ নেই এই প্রসঙ্গে। নজর রাখতে হবে শুভেন্দু অধিকারী চড়া হিন্দুত্বের সুর বিজেপিরও সুর কিনা। দুদিন আগে এক্স মাধ্যমে পোস্ট করেছিলেন বিজেপির তথাগত রায়। ওই যে অধীর চৌধুরী সংগঠনের কথা বললেন, তথাগত রায়ও একই কথা বলেছেন, বিজেপির সংগঠন নেই। তথাগত লিখেছেন আরও 1 সপ্তাহ কেটে গেল, পশ্চিমবঙ্গ বিজেপি এখনো পুনর্কালীন সভাপতির নেতৃত্ব পায়নি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় আরও 1 সপ্তাহ কাছে এসে গেল। তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। আমি আর কি বলবো। শুভেন্দু কি মনে করছেন সংগঠন ছাড়া
শুধু হিন্দু ভোট এক কাট্টা করেই 26-এর খেলা ঘুরে যাবে? ঘুরবে কিনা সময় উত্তর দেবে, কিন্তু এটা যে টোটকা, অন্তত শুভেন্দু অধিকারীর নিজস্ব অঙ্কের ছক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে বিজেপির সায় আছে কিনা সময়ের কাছে সেই উত্তর। তবে টোটকার প্রয়োগ কি শুরু হয়ে গেছে, নাকি শুধু হাতে নিয়ে বসে আছে নেতারা? যখন সময় আসবে সেই বানটি প্রয়োগ করা হবে। মনে হয় শুরু করছে কেউ কেউ খেলা ঘোরানোর খেলা। সবে শুরু। তৃণমূল সুপ্রিমো ধীরে ধীরে দলের পালি হাওয়া টানছেন। কেন বলছি, একজনের কথা শোনাই, বাকিটা পরে। হ্যাঁ, শুধু রাজনীতি করছে। যখন এই ঘটনাটা হয়েছিল তখন ছিল, কিন্তু অটোমেটিক এগুলা মানে হওয়ার যাওয়ার পর থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। প্রথমে আমাকে পুরো আশ্বাস দিয়েছিল, আমার মনে হয় এখন যে আমি সেটা মানে আর পাবো না, এটুকুই আমার বিশ্বাস। আপনি কি এখন তৃণমূলের সঙ্গে থাকবেন? হ্যাঁ। যার মুখটা ব্লার করা, যার কথা শুনলেন তিনি স্পষ্ট করে বলছেন বিজেপি কথা রাখেনি, আশাভঙ্গ হয়েছে, তাই এখন তিনি তৃণমূলের সঙ্গে থাকবেন। তিনি বিজেপি না তৃণমূল, তাতে কার কি এসে গেল? কিন্তু তবুও এটা গুরুত্বপূর্ণ। মালদার তুলসীহাটায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি এবং খিচুড়ি খাওয়া নিয়ে উড়োউড়ি। ইটের অস্থায়ী দেওয়াল ভেঙে আহত হয়েছে বেশ কয়েকজন। 1000 কম্বল বিলি এবং খিচুড়ি খাওয়ানোর আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঠোটকাটা আবার দেখুন আগামীকাল রাত 8টায়।